শিংগুলিন কিন্তু দেশি, এখানে কোনো হাইব্রিড টাইব্রিড নাই। তবে আমি ইন্ডিয়ায় শুনছি যে হাইব্রিড শিং নাকি তাদের আছে। মাগুরের সঙ্গে তারা এরকমের করিয়া চেষ্টা বা অপচেষ্টা করছে যেটা, তো সেটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। কারণ আল্লাহর সিস্টেমকে কেউ যদি ভায়োলেট করতে চায়, আল্লাহ কতগুলো জায়গায় মানুষকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু তার একটা সীমাবদ্ধতা আছে, সেটাকে পার করা যাবে না। আল্লাহ মানুষকে মানে একটা দিয়া দিয়েছেন, মানে তাকে সুযোগ দিয়েছেন সহ্য সীমার মধ্যে কিংবা সিস্টেমের মধ্যে তাকে অ্যাডভান্স করার জন্য। কিন্তু শিংয়ের সঙ্গে মাগুরের ক্রস এটা হইতে পারে না। আপনি হয়তো একটা ভালো শিংয়ের সঙ্গে আপনি ক্রস করায় আপনি কিছু একটা ভালো কিছু করলেন, সেটা অন্য জিনিস। তো শিংয়ের সঙ্গে মাগুরের ক্রস, এখন কেউ যদি মনে করে শিংয়ের সঙ্গে ট্যাংরার দেবো, তাহলে ওটা কি ট্যাংরা হবে না শিঙি হবে? তো আমাদের শিংটা যেটা হচ্ছে সেটা আমাদের দেশি শিঙেরই অনেকে এইটা কায়দা কারণ করি আমি বিভিন্ন রকমের কথা বলি, আর বাণিজ্যিক ইয়েটা বাড়ায়। আর কইটার সমস্যা হচ্ছে একটু আমাদের দেশি মুরগির অবস্থা আর কি। যেমন আমাদের দেশি মুরগিগুলোকে আমরা কখনোই কোনো যত্ন করতে চাই না। কারণ বাইর করছি আমরা যেটা, সেটা হলো যে আমাদের দেশি মুরগি হয়তো বারং 144টা কিংবা 160টা এক বছরে ডিম পারে, আর ফার্মের মুরগি হয়তো 265 থেকে 280টা ডিম পারে। কিন্তু এইটার জন্য কে দায়ী ভাই? এইটার জন্য কি মুরগি দায়ী নাকি আমরা দায়ী? আমরা আসলে আমাদের দেশি মুরগির জন্য আমরা কোনো রকমের খাবার রাখি না বা দেই না, এবং তারা কোনো পদ্ধতির মধ্যেই মানুষ হয় না। আপনার ওই যে আমরা যে খোপরা বলি বা মুরগির যে খাঁচা টাচা বলি, এইখানে বেচারিরা রাত্রে থাকে, সকালবেলা আপনার গত রাত্রে কোনো ঝুটা মুটা কিছু থাকলে সকালবেলা হয়তো বাড়ির গিন্নি দেন, দিয়ে তিনি এটা করে হয়তো খেদায় দিয়ে দিলেন, খাবার খেয়ে বের হয়ে চলে গেল, এই পর্যন্তই। তারপরে হয়তো 11টা 12টা পর্যন্ত এদিক ওদিক খায়, একটু কেঁচো একটু প্রজাপতি এরকমের কোনো কিছু দিয়ে একটা জিনিস খায়, আবার 12টা 1টার দিকে আপনার বাড়িতে চাপলো, হয়তো আবার একটু মানে ওই পানি পন্তা কিংবা একটু ঝুটা খাবার কিংবা একটু ধান পাইল, এই খেয়ে দিয়ে বেচারিরা আবার ঘুরতে গেল সারাদিন, কোথায় কোথায় ঘুরতে 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 সন্ধ্যা নাগাদ পেট ভরল কি ভরল না, আসিয়া ওই খোপড়ার মধ্যে বা খোঁচার মধ্যে ঢুকে পড়ল। আমরা এইভাবে মানে আমাদের জাতিগত চরিত্রে হলো যে আমরা নিজ আত্মীয় স্বজন বা নিজেদেরকে কিন্তু স্বাবলম্বী না করি, আমরা আত্মীয় স্বজনকে কিন্তু খুব সাদা চামড়ার মানুষ, বড় বড় সিলগালা মানুষ, কোট শার্ট প্যান্ট পরা অনাত্মীয়কে আমরা আত্মীয় ঘোষণা করি বা এই রকমের কাজ করি। তা আমার কথা হলো, আমি একবার দেশি মুরগির উপরে কিছু কাজ করতেছিলাম। দেশি মুরগিকে আপনি জাস্ট একটু মানে কি বলবো, একটু ভালো খাবার, গম, জাস্ট গম নিয়ে এসে জাস্ট গম রাখছিলাম আমি। তাহলে এইটাই একটু মাছ টাছের টুকরা টুকরা যদি কোথাও একটু পাইলে, এইটাই মানে 4-5টা মুরগি দেশি মুরগি ছিল আমার এখানটায়। তো দেখি যে প্রচুর ডিম পাড়া শুরু হইল, এবং ধরেন মনে করেন 200 পার হয়ে গেছে, কারণ সে খাবার পাইছে, তাকে খাবারের সন্ধানে এরকমের সারা বাড়ি এরকমের খুঁজতে হইতো না। তো এখন মনে করেন যে আমাদের গ্রামে গঞ্জেও কোনো ঝোপঝাড় কোনো কিছু নাই। তো এইরকমের না খাইতে আর অপুষ্টিতে থাকতে থাকতে আসলে আপনার কইয়ের যে অবস্থা হয়েছে, আমাদের কইয়ের সাইজ ছোট হয়ে গেছে। কইকে যদি আমরা এটা করতে পারতাম মানে কি, না করতে পারার কোনো কিছুই না, মানে শুধু বাণিজ্যিক বাজার বাড়ানোর জন্য, সাইজ বড়োর জন্য আমরা আমাদের দেশি কইকে বাদ দিয়া আমরা এই কি বলে জানি এই থাই কইকে নিলাম, তারপরে এবার ভিয়েতনামি কইকে নিলাম, এরপরে যে আরও কত কী নেব আল্লাহ জানে। তো এগুলা আসলে কি বলবো, আমি বলবো যে মনের সংকীর্ণতা, আমাদের জাতীয়ভাবে মনের সংকীর্ণতা। এবং এখনও এই দেশে বহু মানুষ কিন্তু আছে যারা আমাদের যে নিজস্ব সম্পদ, আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি, এগুলোকে ধরে রাখার মানসিকতা আছে। তেমন যদি হয় যে কোনো ভাই, কোনো হ্যাচারি মালিক যদি আপনার দেশি কই কিনে, কেউ চেষ্টা করে কিন্তু ওই জিনিসগুলো শেষ পর্যন্ত মানে বিভিন্ন ভুলে চুকের কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়। আর অনেক প্রতিষ্ঠান অনেক ধরনের এই হেই করলাম সে করলাম অনেক কিছু এরা গপ্প মারে, পুরস্কার নেয়, কাজের কাম সেরকমের কোনো কিছু হয় না। কাকে কি বলবেন, কাকে কিছু কইতে গেলেই ওটা সমস্যা হয়ে যায়। তো যদি এরকমের কোনো ভাই এগিয়ে আসেন, সেক্ষেত্রে এগুলিন করতে হয়। কিন্তু ওইখানটায়
আপনার দেশি কই করে আপনি আমাদের যদি খাবারটা দিয়ে দেন তাহলে দেখবেন যে মাশাআল্লাহ সাইজ টাইজ সবই সুন্দর হবে। তবে কইয়ের কিছু ডিমেরিট আছে, সেটা হলো গিয়া, আবার মেরিটও আছে। কইকে যদি আপনি নেট দিয়ে না দেন তাহলে কই কিন্তু একদম গরুর মতন বেড়ায় চলে যায়। ওকে একদম ইয়ের মধ্যে ভর্তি করে ফেলতে হবে, তা না হলে ওকে আটকানো যায় না। ওর যখন প্রজনন মৌসুম আসে তখন জোড়ায় 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 বৃষ্টি শুরু হয়ে গেল, তো জোড়ায় 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 বাইরে যেতে থাকে। আমি নিজের চোখে এই দৃশ্যটা দেখছি, অপূর্ব সুন্দর দৃশ্য। চিন্তাই করা যায় না যে এত সুন্দর আল্লাহর সিস্টেম, চিন্তাই করা যায় না যে আল্লাহ কীভাবে দুনিয়াটাকে টিকায় রাখছে, ঠিক ওইভাবেই রাখছে। আবার এরকম শুনবেন যে গ্রামেগঞ্জে অনেক জায়গায় এখনও আছে যে যাদের পুকুরগুলি বিলের সংলগ্ন বা কোনো জলাভূমি কিংবা ধান ক্ষেত এইরকমের কোনো জায়গার সংলগ্ন থাকে, তাদের কিন্তু দেখা যায় যে কই কিন্তু কইয়ের ডিম পাড়ার কিচ্ছা কিন্তু আলাদা। কই আপনার এই রকমের, সেটা হলো যে কই কিন্তু আপনার তার প্রজনন মৌসুমে ডিম পেড়ে রেখে যায় এবং সে ঘাস দিয়ে বাসা বাঁধে। এরকমের আমি এই জিনিসটা দেখছি যে ঠিক একটা পিংপং বলের সমান একটা এরকমের ঘাস দিয়ে বাসা বাঁধে এবং ওই ডিম পাড়তে থাকে। ওই ডিম পাড়ার পর ওই ঘাসের কাঠি মানে চিকন চিকন ঘাসের মধ্যে নিয়েই বাবুই পাখি যেরকমভাবে তার বাসা বানায়, কইও কিন্তু এই রকমের ঘাস নিয়ে নিয়ে এরকমের একটা বাসার মতন বানায়, সেখানটায় সেগুলি ডিম পাড়ে কিন্তু কই চলে যায়। অনেক সময় দেখা যায় বাঁশের গায়ে, একদম বাঁশের গায়ে ডিম পেড়ে কই মাছ কিন্তু চলে যায়। কই মাছের ডিম কিন্তু চোখে ঠিক সেরকমের দেখা যায় না, একটু কেরোসিন তেলের মতো খুব সূক্ষ্ম ডিম। তো এই রকমের ওইগুলো ডিম পারে এবং ওই যে কইয়ের ডিম আপনারা গ্রামে গঞ্জে শুনবেন এরকমের যে কইয়ের ডিম। তো এইখানটায় এগুলো করে কি যে এই প্রজনন মৌসুমে ডিম পারে সে চলে যায়, পরের মৌসুমে বর্ষা মৌসুমে আসার সাথে সাথে ওই ডিমগুলি ফুটতে থাকে এবং ওই বৃষ্টির পানিতে ওই ফুটতে থাকে এবং বৃষ্টির পানির সঙ্গে গড়ায় ওগুলি পুকুরে চলে যায়। এই রকমের কথাই কিন্তু গ্রামে গঞ্জের মানুষ বলে এবং অনেকেই এই জিনিসগুলো স্বীকার করছে যে হ্যাঁ এটা এরকমের। আমি নিজের চোখে ওই জিনিসটা দেখি নাই। তো ওইখানটায় যদি আমরা নার্সিং করতে পারি বা একটা সিস্টেম, আমাদের কইটা একটা বন্য অবস্থায় চলে গেছে। তো এরকমের যদি কোনো উৎসাহী লোক এরকমের করেন, কিন্তু কে কার দায়িত্ব নেবে? তো ওইটা যদি করা যায়, মাছের ফিডিং যদি দেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো রেট পাওয়া যাবে বা ভালো গ্রোথ পাওয়া যাবে। আমরা দেশি কইয়ের কোনো যত্ন নেই না, কিন্তু দেশি কই সাইজে ছোটো এই কথাটা বলি। আর বাবা ও তো না খাইতেই হয়ে গেছে। আমাদের দেশি কইয়ের অবস্থা হয়ে গেছে একটা গল্পের মতন। সেটা হলে এরকমের একটা গল্প শুনছিলাম আমি, এটা হাস্যকর গল্প, মানে এটা আসলে গল্প নয়, গল্পের জন্যই গল্প। সেটা হচ্ছে যে এরকমের যে একবার নাকি বিড়ালে কম্পিটিশন লাগছে। তো বাংলাদেশের বিড়ালের সঙ্গে পালি পড়ছে আমেরিকান বিড়ালের। তো আমেরিকান বিড়াল এক পাশে আর বাংলাদেশি বিড়াল আর এক পাশে। তো আমেরিকান বিড়াল এসে বাংলাদেশি বিড়ালের থাপ্পড় মারছে। যেই না থাপ্পড় মারছে, দেখা যায় যে বাংলাদেশি বিড়ালের কিছুই হয়নি, কিন্তু আমেরিকান বিড়ালের হাতটা মানে অবসরের মতন হয়ে গেছে। তো বাংলাদেশি বিড়ালের দিকে তাকায়ও নেই, জাস্ট এরকম তাকায় আছে। তো আমেরিকান বিড়াল তো থান্ডার্ড, আমি এত জোরে একটা থাপ্পড় মারলাম, বেটার কিছুই হইল না, আবার কষি একটা থাপ্পড় মারছে, কিন্তু দেখলে বাংলাদেশি বিড়াল হাসতেছে। আমেরিকান বিড়ালের মাথা খারাপ হয়েছে, এত জোরে থাপ্পড় মারলাম, কিছুই হইল না। তো এটা কেমন কথা হইল? এটা তো কোনো কথা হইল না, এটা তো এত বড় ইজ্জত নষ্ট হওয়ার ব্যাপার। এইবার আমেরিকান বিড়াল মানে যত শক্তি দেহের মধ্যে, নিঃশ্বাস বন্ধ করে একদম শরীর শক্ত করি না, ব্যায়ামবীররা যে রকমের ওয়েট লিফটিং করার জন্য যা কিছু করার জন্য করে, এইটা করার জন্য এরকমের একটা সিস্টেম করে সে করছে কি, দূরে পিছনে এসে কষে গিয়ে একটা থাপ্পড় মারছে। দেখা যায় যে ওর আমেরিকান বিড়ালের এই পাঞ্জা ঝিমঝিম করতেছে, কিন্তু বাংলাদেশি বিড়াল মুসকি হাসতেছে। তো বাংলাদেশি বিড়াল এরকম মুসকি আমেরিকান বিড়াল খুব কাছে চলে আসে, কারণ হাজার হলে একটা ট্রাম্পের দেশের বিড়াল না, একটা মান ইজ্জত সারা পৃথিবীকে তারা বেজে খাচ্ছে। তো সেই দেশের বিড়াল আর একটা ফকিন্নির বাচ্চা বাংলাদেশি বিড়াল তাকে এরকমের থাপ্পড় মারছে, আর তার নিজের পাঞ্জা ঝমঝম করতেছে। তো
এইটা কি কথা হইল? তখন মানে ওর কাছে গেছে তো বাংলাদেশি বিড়াল কোনো কথা, তাহলে কাছে এসে তো ওই মানে ওই যে মানে স্টেজের মধ্যে ওখানে তো আর কোনো বাজে কথাবার্তা বলা যাবে না। তা বলছে যে তোমার গায়ে এত শক্তি, ঠিক আছে, আমেরিকান বিড়াল বলতেছে তোমার গায়ে এত শক্তি, ঠিক আছে করো দেখি, আসো দেবের তুমি দাও আমারে থাপ্পড় দেখি তোমার গায়ে কত জোর আছে। তোমরা ঠিক মতন খাইতে উঠতে পারো না বেটা, আমরা সারা দুনিয়া আমরা সাপোর্ট দেই, আর তোমার এই শক্তিটা দেখালে আমি জিনিসটা বুঝলাম না, এবার থাপ্পড়টা দাও তো দেখি তুমি কী রকমের থাপ্পড়টা দিতে পারো। তারপরে জাস্ট বাংলাদেশের বিড়াল হেলে দুলে গিয়া ঠাস করে একটা মাঝারি স্টাইলের একটা থাপ্পড় মারছে। মাঝারি স্টাইলের থাপ্পড় মারা মাত্রই দেখা যায় আমেরিকান বিড়াল চটকায় স্টেজ থেকে পাড়া একদম বাইরে, রিংয়ের বাইরে পড়ে গেছে। তো মাথা খারাপ, বলে কি বেটা বেয়াদব, এটা ফকিনের বাচ্চা আমাকে এরকম করে থাপ্পড় মারলো রে, আর আমি এরকমের পড়ে গেলাম। তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমেরিকান বিড়াল সে মানে কি করবে, মানে অপমানে সে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। উপরে উঠে আসে বলছে রেফারি বাদ, কোনো কথা হবে না, তুমি ভাই সত্যিকারের কথা কত, তোমার ঘটনাটা কি আসলে, তোমরা কি খাইছো, তোমার কি খাওয়াইছে বেটা, এমন শক্তিকর কোনো কিছু জিনিস খাওয়াইছে যে কারণে তোমার গায়ে এত শক্তি, ঘটনা কোথা থেকে ঘটলো? তখন বাংলাদেশি বিড়াল বলতেছে রে ভাই কিছু মনে করিও না, আমি আসলে বাংলাদেশি বিড়াল নই, আমি হচ্ছে বাংলাদেশি বাঘ। বাংলাদেশি বাঘ না খেয়ে শুকায় গিয়ে আমার চেহারাটা এতটুকু হয়ে গেছে, আর এইটার উপরে এরা পেইন্ট করিয়ে আমাকে বিড়াল বানায় তোমার সঙ্গে যুদ্ধ করতে লাগাইছে। তা বুঝতেই পারতেছো এটা তোমার দোষেরও কিছু না, অপমানেরও কিছু না। ঘটনা হলো আমি বাঘ, কিন্তু হাড্ডি মাড্ডি শুকায় গিয়ে বিড়ালের সাইজ নিয়ে নিয়েছি। আর নাই করে হইলে তো আমার গরিবী হারে যতটুক শক্তি আছে, এটা বিড়ালের তুলনায় তো একটা বাঘের শক্তিটা তো সেরকমই হইতে পারে। তো এইটাই হইল কারণ যে তুমি যে মাইটটা খাইলা, ব্যথাটা পাইলা, আর আমি যে কিছু টের পাইলাম না, এটার কারণ হচ্ছে আসলে আমি বাঘ। তো আমাদের বাংলাদেশের যে আমাদের বাংলাদেশের যে মুরগি, এগুলার অবস্থা কিন্তু হইল ওই বাঘের মতনই অবস্থা। না খেয়ে না দেয়ে পরিচর্যা না পেয়ে পুষ্টি সাধন না হওয়ার কারণেই এরা অপাঙ্ক্তেয় হয়ে গেছে। এদেরকে যদি পরিচর্যা করা যায় তাহলে কিন্তু ঠিকই এরা একটা ফর্মে চলে আসবে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তারা মোটামুটি যেহেতু আমাদের বায়োলজিতে একটা কথা বলে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ভৌগোলিকভাবে যে এলাকায় যে আর্দ্রতায় যে রোগ জীবাণু বা ব্যাকটেরিয়া, অণুজীব, ফাঙ্গাস, পানি, মাটি, গাছ, ফল, সেই এলাকার প্রাণী কিন্তু সুনির্দিষ্ট। একটা এলাকার প্রাণী আরেকখানে নিয়ে গেলেই খুব একটা ভালো থাকতে পারে না, যেটা ওই এলাকার প্রাণী যেটা থাকতে পারে, এটাকে আমরা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন বলা হয়। এটা ভৌগোলিকভাবে প্রাণীর যে বিন্যাস হয় এই জিনিসটাই কিন্তু সেটা। তো এটা করা হয় না। তো যে কারণে আমাদের বাংলাদেশি বাঘও একসময় বিড়ালের সাইজ নেয়, আমাদের মুরগিগুলোও আনপ্রোডাক্টিভ হয়ে যায়, আমাদের কইয়েরও অবস্থা ঠিক একই রকমের। তো আমরা যদি এইখানে একটা কিছু একটা করি তাহলে এগুলিন কিন্তু জাত উন্নয়ন শুধু হবে না, এটা আমাদেরকে সাংঘাতিকভাবে সাপোর্ট দেবে। দেখা যাবে যে আমরা যে মেডিসিনের পিছনে, ভ্যাকসিনের পিছনে যে আমরা লক্ষ কোটি টাকা ব্যয় করতেছি, এগুলিন কিন্তু কখনোই হবে না। তো যাই হোক, আমাদের